ইংরেজি ভোকাবুলারি কোর্সের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের প্রথম চ্যাপ্টারের নাম ক্লথ। রেইমেন্ট শব্দের অর্থই হচ্ছে ক্লোথিং বা পোশাক, এবং গাইজ শব্দের অর্থ হচ্ছে কোনো বিশেষ কাজের উপযোগী পোশাক। আপনারা সবসময় ডিসগাইজ শব্দটা শুনেছেন। ডিসগাইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ। তো যখন গাইজটা ডিস হয়ে যায় বা ডিস্টর্টেড হয়ে যায় বা কোনো ভুল অ্যাপিয়ারেন্স দেখায়, সেটাই হচ্ছে ডিসগাইজ। ডেকোলেট শব্দের অর্থ হচ্ছে হ্যাভিং এ লো কাট নেক লাইন ইন দ্য ড্রেস, অর্থাৎ জামার গলা একটু নিচু করে কাটা। আমি ইচ্ছা করলে ছবি দেখাতে পারতাম, কিন্তু আজকের ক্লাসের গ্ল্যামার ম্যাটেরিয়াল এমনিতেই অনেক বেশি, আর একটু হলে 18+ দেওয়া লাগতো। স্প্যাঙ্গল শব্দটার অর্থ হচ্ছে কাপড়ে বসানোর চুমকি। এটাকে আপনারা স্পার্কল শব্দটা থেকে মনে রাখতে পারেন, যেটার অর্থ হচ্ছে চকচক করা। আর ব্রোকেড শব্দের অর্থ হচ্ছে রেশমি বুটিদার কাপড়। আমি ঠিক জানি না এটা ব্রোকেড কিনা, যারা খুব বেশি ফ্যাশন সচেতন বা এইসব ব্যাপারে জানেন তারা ক্ষমা করবেন। টোগা শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন রোমানদের আলখাল্লা, দেখতে অনেকটা এরকম। বিশ্বের অনেক জায়গাতে টোগা পার্টি বলে একটা মজার ব্যাপার আছে, যেখানে সবাই টোগা পরে পার্টি করে। ঠিক মতো পড়তে পারুক আর না পারুক, মজাটা কিন্তু ওরা ঠিকই নিয়ে নেয়। অ্যারে শব্দটার অর্থ হচ্ছে কাপড় পরা। আমরা আগের ক্লাসে ডিজায়ার শব্দটা দেখেছিলাম, ওখানে মেনশন করেছিলাম যে অ্যারে শব্দটার অর্থ কাপড় পরা। আর ডাইভেস্ট শব্দটার অর্থ হচ্ছে স্ট্রিপ বা কাপড় খুলে ফেলা। থ্রেডবেয়ার শব্দটার অর্থ হচ্ছে জীর্ণ বা কাপড়ের সেলাই বের হয়ে গেছে বা সুতা বের হয়ে গেছে এমন। থ্রেড শব্দটার অর্থ হচ্ছে সুতো, এবং বেয়ার মানে হচ্ছে নগ্ন। তার মানে সুতো যখন নগ্ন হয়ে বের হয়ে গেছে সেটা হচ্ছে থ্রেডবেয়ার। আর ভোগ শব্দটার অর্থ হচ্ছে ফ্যাশন। ভোগ নামে একটা পপুলার ফ্যাশন ম্যাগাজিন আছে, আপনারা যদি কেউ জেনে থাকেন। বেরিজেন শব্দের অর্থ হচ্ছে রুচিহীনভাবে কাপড় পরা অথবা ফ্যাশনের ক্ষেত্রে রুচিহীনতার পরিচয় দেওয়া। আমি মেনলি এটাকে মনে রেখেছি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের জ্যাক স্প্যারো থেকে, সরি, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো থেকে। আসলে আমরা একটা কম্বাইন্ড কন্টেক্সট থেকে 4টা শব্দ মনে রাখার চেষ্টা করি। His Royal Highness always likes to be excessively natty or excessively পরিপাটি, and he likes to spend more time in sartorial environment, মানে সে কাপড় চোপড় নিয়ে কথাবার্তা বলতে বেশি ভালোবাসে বা দর্জি বাড়িতে সময় কাটায়। I don't like fancy being a ragamuffin, আমি ছেঁড়া জামা কাপড় পরে থাকতে চাই না, but I don't want to be a fop like him, আমি নিজের পোশাকের ব্যাপারে অতিরিক্ত খুঁতখুঁতে নই। কালার শব্দের একটা সিনোনিম হচ্ছে হিউ। আমরা কম্পিউটারে মাঝে মাঝে এই হিউটা নিয়ন্ত্রণ করি আমাদের কন্ট্রাস্ট বা কালার জিনিসটাকে মেনটেন করার জন্য। এবার আমরা বিভিন্ন ধরনের কালারের কম্বিনেশনের কথা জানবো। মটলি শব্দের অর্থই হচ্ছে অনেক রঙের সমাহার। মটলি ব্লকস নামে একটা গেম আছে, যদি আপনারা কেউ খেলে থাকেন, এখানে দেখবেন অনেক ধরনের রং দেখা যাচ্ছে। এটার অবশ্য আরেকটা মিনিং হয় মিক্সচার অফ ডিফারেন্ট কাইন্ডস, তখন অনেক রঙের না হয়ে হরেক বস্তুর সমাহার হবে। একই রকম একটা শব্দ হচ্ছে মটলড। ড্যাপল শব্দের অর্থ হচ্ছে ছোপ ছোপ থাকে যেখানে, যেমন চিতার গায়ের মধ্যে। পাইবল শব্দের অর্থ হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের কালারের প্যাচ থাকবে, যেমন এটা হচ্ছে একটা পাইবল্ড পাইথন। পাইবল্ডের সাথে মিল রেখে প্রায় একই রকম একটা শব্দ পাইড। ভ্যারিগেটেডটা খুব সোজা একটা শব্দ, জাস্ট ভ্যারিয়াস কালার থেকে মনে রাখতে পারেন ভ্যারিগেটেড। ব্রিন্ডল শব্দটা মোটামুটি গ্রে অথবা ব্রাউন প্যাচের জন্য ব্যবহার করা হয়। এটা আমরা বেড়াল বা বেড়াল জাতীয় প্রাণীদের মধ্যে বেশি দেখি, অনেক সময় ঘোড়ার মধ্যেও অবশ্য দেখা যায়। ডট বা বিন্দু দিয়ে প্যাটার্ন করা হলে সেটাকে বলা হয় ফ্লেক্ট, যেমন এই মেয়েটা পরে আছে একটা ফ্লেক্ট পুল ওভার সোয়াটার। ব্রাইটলি শাইনিং বা উজ্জ্বলের সিনোনিমগুলো আমরা আগের ক্লাসে পড়েছিলাম, যেমন গ্লেয়ারিং, ঝাঁচকচকে গাড়ি, ক্যান্ডেলা, ডিটারজেন্ট, মনে আছে? তাহলে চলে আসি পেল কালার্ড বা ফ্যাকাশের সিনোনিমগুলোতে। পেল থেকেই প্যালেড, এটা খুব সহজেই মনে রাখা যায়। ওয়েন শব্দটার একটা সেকেন্ডারি মিনিং হচ্ছে কমে যাওয়া, সেখান থেকে আপনারা মনে রাখতে পারেন যে কালার কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাকাশে হয়ে যায়। ক্যাডাভার শব্দের অর্থ হচ্ছে লাশ বা পচে যেতে থাকা হিউম্যান বডি। ক্যাডাভারাস শব্দের অর্থ সেখান থেকেই পেল কালার্ড, স্পেশালি যখন কেউ রোগে ভোগে তখন তাদের চেহারার কালার চলে যায়, তখন সেটাকে বলা হয় ক্যাডাভারাস। আসুন আমরা বেশ কিছু রঙের নাম সম্পর্কে জানি। একেবারে টকটকে লাল হলে আমরা সেটাকে বলি রাডি, রেড থেকেই এসেছে, অথবা ফ্লোরিড, ফ্লাওয়ার রেড, এখান থেকে মনে রাখতে পারেন। এবং ইনকার্নেডাইন, কার্নেল শব্দটা মাংসের সাথে রিলেটেড, আর মাংস বেশিরভাগ সময় লাল হয়, সেখান থেকে মনে রাখতে পারেন ইনকার্নেডাইন। ইয়েলোইশ বা হলদেটে কালার হলে আমরা সেটাকে বলি স্যালো, ইয়েলো থেকেই স্যালো মনে রাখতে পারেন। আর একটা হচ্ছে জন্ডিস্ট, আমরা জানি জন্ডিস্ট হলে মানুষের দেহ হলুদ বর্ণ ধারণ করে। তাছাড়া জন্ডিসের আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে কুসংস্কারগ্রস্ত। আজকে ক্লাসের সাথে সম্পর্কিত না, বাট জেনে রাখলে ভালো। সবুজাভ শ্যামলিমাকে বলা হয় ভার্ডেন্ট, এটা এসেছে ভার্ডিওর থেকে। ভার্ডিওর শব্দের অর্থ গাছের সবুজ পত্র পল্লব অথবা গাছের সবুজ রং। অ্যাজিওর শব্দের অর্থ হচ্ছে আকাশী নীল। যারা NFS 5 খেলেছিলেন তারা জানেন যে ওখানে কোথ দিয়াজুর নামে একটা ট্র্যাক ছিল। কেন ওই জায়গাটার নাম কোথ দিয়াজুর ছিল, নিশ্চয়ই সেটার আশেপাশে নীল দেখে বুঝে গিয়েছিলেন, এখন আপনারা আরও ভালো করে জানেন। মুভ দিয়ে বোঝানো হয় পেল পার্পল বা ফ্যাকাশে পার্পল। এই মেয়েটা যে ড্রেস পরে আছে সেই ড্রেসটা হচ্ছে মুভ। লিভিড কালারটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। দিল চাহতা হ্যায় সিনেমাতে রোহিত যখন আমির খানকে ঘুষিটা মারে, তখন সাইফ খান এটা দেখে বলে যে আমি ভাবতেছি তোর আঘাতের রংটা কতটা অদ্ভুত। তখন আমির খান রেগে গিয়ে বলে পছন্দ হয়েছে, তোরও লাগবে। যাই হোক, এই কালারটা হচ্ছে লিভিড কালার। এটা দিয়ে অনেক সময় আবার সীসার কালারও বোঝানো হয়।
লাইট ব্রাউন হালকা বাদামি থেকে ব্রাউনিশ অরেঞ্জ কালারটাকে বলা হয় টনি। অনেক বাংলাদেশি বা মেক্সিকানদের গায়ের কালার হয় এইরকম। ক্রোম জিনিসটা যে কালারের সাথে সম্পর্কিত এটা আমরা সবাই জানি, যেমন মনোক্রোমাটিক হচ্ছে সিঙ্গেল কালার, পলিক্রোমাটিক হচ্ছে মাল্টি কালার্ড। আমরা যারা সায়েন্সে ছিলাম তারা বিভিন্ন ধরনের ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা পড়েছিলাম ক্রোমাটিড, যেটা ফুলের রঙের জন্য দায়ী। ম্যাকুলেটেড শব্দটার অর্থ হচ্ছে দাগযুক্ত, সেখান থেকে ইম্যাকুলেট শব্দটার অর্থ হচ্ছে দাগহীন। এরকম ইম্যাকুলেটের আরেকটা সিনোনিম হচ্ছে আনসলিড। আমরা যারা গেম অফ থ্রোনস দেখছি তারা জানি যে ওখানে আনসলিড নামে একটা সৈন্যবাহিনী আছে যাদের গায়ে কোনো কলঙ্ক টাচ করবে না, কারণ তারা এতটাই প্রভুভক্ত। সমালোচনা, সমালোচনা করা এবং সমালোচনামূলক, এই তিনটা সিনোনিমস আমরা এখন দেখব। সমালোচনার প্রথম সিনোনিমটি হচ্ছে ক্যাস্টিগেশন। আপনারা কাস্ট সিস্টেমের কথা জেনে থাকতে পারেন, হিন্দুদের বর্ণপ্রথা। এই বর্ণপ্রথাটার মাধ্যমে আসলে কোনো কোনো শ্রেণীকে কিন্তু ক্রিটিসাইজই করা হয়, যেমন শূদ্রদেরকে। কার্পিং শব্দটা দেখতে ভার্বের মতো মনে হলেও এটা আসলে একটা নাউন এবং এটার অর্থ হচ্ছে ফল্ট ফাইন্ডিং। তো ফল্ট ফাইন্ডিং এর সাথে সমালোচনার তো একটা সম্পর্ক আছেই। অ্যানিমেট ভার্সন শব্দটা মনে রাখতে পারেন অনেকগুলো জাপানিজ অ্যানিমে থেকে। অ্যানিমেতে যেটা করা হয় সেটা হচ্ছে মানব সভ্যতাকে বা বিভিন্ন মানব স্বভাবকে ক্রিটিসাইজ করে দেখানো হয়। স্ট্রিকচার শব্দটা মনে রাখতে পারেন খুবই স্ট্রিক্টলি মেনটেন করা থেকে, আর সেই মেনটেন করতে না পারলে সে আপনাকে ক্রিটিসিজম করবে। সেন্সর শব্দটা সেন্সর থেকে মনে রাখতে পারেন, এটা নাউনও হয় আবার ভার্বও হতে পারে। রিভিউক শব্দটার অর্থ সমালোচনা করাও হয়, আবার খুব জোরে সোরে বকা দেওয়াও হয়। স্ক্রুটিনি শব্দটা অনেক পরিচিত হতে পারে আপনাদের কাছে, সেখান থেকে এসেছে স্ক্রুটিনাইজ, অর্থাৎ বারবার ক্রিটিসাইজ করা, বারবার রিভাইজ করা, বারবার দেখা। পোর শব্দটার অর্থ আপনারা জানেন ছিদ্র, সমালোচনা করতে করতে ছাদা করে দেওয়া থেকে মনে রাখতে পারেন সেটা। প্যান শব্দের অর্থ আপনারা জানেন কড়াই, কড়াইতে মানুষ কি করে, ভাজে, সমালোচনা করতে করতে ভাজা ভাজা করে ফেলাকে মনে রাখতে পারেন ক্রিটিসাইজ করা। সেন্সর বা সেন্সর থেকে সেন্সোরিয়াস, একই রকম একটা রাইমিং ওয়ার্ড ক্যাপশাস, এটা এসেছে ক্যাপশনের একটা সেকেন্ডারি মিনিং থেকে। ক্যাপশন বলতে অনেক সময় ক্রিটিক্যাল রিমার্কও বোঝানো হয়। স্কেইথ শব্দটার অর্থ হচ্ছে দ্য অ্যাক্ট অফ ড্যামেজিং সামথিং অর সামওয়ান। স্কেইথ আপনি সমালোচনা করেও করতে পারেন, সেখান থেকে স্কেদিং হচ্ছে ক্রিটিক্যাল। যারা সায়েন্সে ছিলেন তারা জানেন যে ভিট্রিয়াল জিনিসটা হচ্ছে অ্যাসিডিক, আর যে কোনো অ্যাসিডিক জিনিস হয় করোসিভ ইন নেচার, আর সমালোচনা জিনিসটাও করোসিভ ইন নেচার, সেখান থেকে ভিট্রিয়ালিক হচ্ছে ক্রিটিক্যাল। এতক্ষণ সমালোচনা করে ফুটাই ফেললাম, এবার আসেন যারা সমালোচনায় উত্তীর্ণ হতে পেরেছে তাদেরকে কীভাবে অনুমোদন দেওয়া যায় সেটা দেখি। অফিসিয়াল অ্যাপ্রুভালের সিনোনিমগুলো হচ্ছে অ্যাপ্রোবেশন, এটা অ্যাপ্রুভ থেকে এসেছে। ইমপ্রেমেচিওর, স্যাংশন, খুব সোজা একটা শব্দ, আর যদি অ্যাপ্রুভাল না করে সেটাকে বাদ দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে রিবাটল বা খণ্ডন। কোনো ফল্ট নেই, এই ধরনের ব্লেমলেস জিনিসের সিনোনিমস হচ্ছে ইম্যাকুলেট। আমরা আগের চ্যাপ্টারে ম্যাকুলেটেড শব্দটার অর্থ পড়েছি দাগযুক্ত, কোনো দাগ যদি না থাকে সেটা হচ্ছে ইম্যাকুলেট। ইম্প্যাকেবল, প্যাক শব্দটার অর্থটাও দাগ, সেখান থেকে ইম্প্যাকেবল, দাগহীন বা ব্লেমলেস। ইরিপ্রোচেবল, যাকে রিপ্রোচ বা বকা দেওয়া যায় না। আনইমপিচেবল, যাকে ইমপিচ বা অভিশংসন করা যায় না। এক্সাম্পলারি, যার উদাহরণ দেওয়া চলে। প্রিএমিনেন্ট, এমিনেন্স শব্দটা যে সম্মানের সাথে জড়িত এটা তো আপনারা সবাই জানেন। এই তো গেল যাদের কোনো খুঁত নেই, এবার আসেন যারা সম্মানিত তাদেরটা দেখি। রিনাউন্ড, খুবই সোজা একটা শব্দ। পিউটেটিভ, রেপিউটেশন থেকেই পিউটেটিভ, এটার আরেকটা মিনিং হতে পারে মেনশনড। প্রিভ্যালেন্ট বেশ সোজা একটা শব্দ। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম লাস্টার শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল হওয়া, সেখান থেকে ইলাস্ট্রিয়াস, যিনি উজ্জ্বল। আগের ক্লাসেই আমরা সাপোর্ট করার সিনোনিম দেখেছিলাম বোলস্টার, বাট্রেস এবং করোবোরেট। আজকের ক্লাসে আরেকটা নতুন দেখছি, সাবস্ট্যান্সিয়েট। অ্যাপ্রুভ বা অনুমোদন করার সিনোনিমগুলোর মধ্যে আছে এন্ডোর্স, খুব সহজ একটা শব্দ। করোবোরেট, যেটা সাপোর্ট করাও হয়, অনুমোদন দেওয়াও হয়। আগের ক্লাসে আমরা কাউন্টেনেন্স শব্দের অর্থ হিসেবে চেহারাকেও দেখেছি, এটার আরেকটা মিনিং হচ্ছে অনুমোদন দেয়া। র্যাটিফাই এবং স্যাংশন তো খুব সোজা দুটো শব্দ। স্যাংশন শুনতে নাউন মনে হলেও এটা ভার্ব হিসেবে ইউজ করা যায়। যুক্তি দিয়ে সমালোচনা না করে জাস্ট পচানোটাই হচ্ছে মক। এটার আরও কিছু সিনোনিম হচ্ছে ডিবাঙ্ক বা ডিরাইট, এই দুটোই অ্যালিটারেশন। মক শব্দটা মনে রাখতে পারেন মক টেস্ট শব্দটা থেকে। ক্লাসে হঠাৎ করে টিচার বলল যে এই আজকে তোমাদের পরীক্ষা, এটা আসলে আমাদেরকে মক করারই একটা উপায়। ডিবাঙ্ক শব্দটা মনে রাখতে পারেন বেড বাঙ্ক শব্দটা থেকে। হোস্টেলে র্যাগিং করার সময় অনেক সময় ছেলেদেরকে বাঙ্ক থেকে ফেলে দেওয়া হয়, ডি বাঙ্ক করা হয়, সেখান থেকেই ওদেরকে নিয়ে মজা করা হয়। আর ডিরাইট শব্দটা মনে রাখতে পারেন আপনি যদি ঘোড়া চালাতে চালাতে পড়ে যান তাহলে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, সেখান থেকে। ল্যাম্পুন শব্দটা মনে রাখারও একটা উপায় বের করেছিলাম, কিন্তু সেটা একটু সিক্রেট, বলা যাচ্ছে না। ল্যাম্পুন শব্দটা কয়েকবার মুখে উচ্চারণ করলেই হয়তো আপনাদের মাথায় চলে আসবে নেমোনিক্সটা কী ছিল। রেডিকুল খুব সহজ একটা শব্দ, রেডিকুলাসের সাথে মিল করলে মনে রাখতে পারবেন। আরেকটা সিনোনিম হচ্ছে স্কফ। ক্রিটিসাইজ করা যাবে না, অর্থাৎ নট ওপেন ফর ক্রিটিসিজম, এই ধরনের কিছু শব্দ আমরা লেকচার 1-এ পড়েছিলাম, অ্যাগ্রিমেন্ট এবং আর্গুমেন্ট চ্যাপ্টারে। আজকের ক্লাসে আসুন দেখি ক্রিটিসাইজ করা যাবে অথবা ওপেন ফর ক্রিটিসিজম এই ধরনের দুটো শব্দ। একটা শব্দ হচ্ছে ইনকনক্লুসিভ, যেটার এখন পর্যন্ত কোনো কনক্লুশন টানা হয়নি, এবং আরেকটা শব্দ হচ্ছে মুট।
প্রায় কাছাকাছি দুটো শব্দ, নট সার্টিফাইড বা অসমর্থিত, এটার সিনোনিম হচ্ছে আনডকুমেন্টেড, যাকে এখনো ডকুমেন্ট করা হয়নি বা লেখা হয়নি, কোনো দলিল পেশ করা হয়নি, এবং আনসাবস্টেন্সিয়েটেড, যেটাকে এখনো সাবস্ট্যান্সিয়েট করা হয়নি বা প্রমাণ করা হয়নি। আলটেরিয়র শব্দটা খুব মজার, এটার অর্থ হচ্ছে সিচুয়েটেড বিয়ন্ড বাট অফেন কোয়েশ্চেনেবল, অর্থাৎ ধরাছোঁয়ার বাইরে কিন্তু প্রশ্নবিদ্ধ, এটা নিয়ে আলোচনা করাও মানা। অনেকে রিলিজিয়নকে আলটেরিয়র টপিক হিসেবে বিবেচনা করতে পারেন। গ্রিল শব্দটা আমরা সবাই জানি খেতে খুবই মজা একটা জিনিস, তবে এটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা চলে, তখন এটার অর্থ দাঁড়াবে প্রশ্ন মানে জর্জরিত করা বা কোয়েশ্চেন সিভিয়ারলি, অর্থাৎ কোয়েশ্চেন করতে করতে একদম ভাজা ভাজা করে ফেলা। সমালোচনা জিনিসটার প্রয়োজন বুঝিয়ে কার্ল মার্কস 1844 সালে আর্নল্ড রুজের কাছে একটা চিঠিতে লিখেছিলেন, রুথলেস ক্রিটিসিজম অফ এভরিথিং এক্সিস্টিং, অর্থাৎ পৃথিবীতে যাই আছে সব কিছুর সমালোচনা করতে হবে। তীব্র সমালোচনা করার পর যদি কোনো কিছু টিকে থাকে তাহলে সেটাকে আমরা গ্রহণ করব, না হলে আমরা প্রত্যাখ্যান করে ফেলে দেব। আসলে একটা কম্বাইন্ড কনটেক্সটের মাধ্যমে আমরা এতক্ষণ শেখা শব্দগুলোকে দেখি। অ্যাকর্ডিং টু কার্ল মার্কস, নাথিং শুড বি গ্রান্টেড অ্যাজ ইনকন্ট্রোভার্টিবল অর নাথিং শুড বি ক্লোজ ফর ক্রিটিসিজম। ইউ হ্যাভ টু সেন্সর অর ক্রিটিসাইজ এভরিথিং দ্যাট এক্সিস্টস। Everything includes not only the undocumented one, but also the ulterior ones. অর্থাৎ nothing should be beyond questioning. But the castigation or criticism must be constructive, which means you cannot mock or you cannot make fun without logic. After censorious or critical analysis, if something proves to be immaculate or blameless, only then we can approve it or endorse it. এই চ্যাপ্টারটা আমার খুবই প্রিয়, ইকোনমিক্স। আমি এখন নিজেই এনভায়রনমেন্টাল ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছি। ইকোনমি শব্দটা তো খুব সোজা, অর্থনীতি। কমোডিটি শব্দটাও সোজা, দ্রব্য। পেকিউ ওয়ার্ডটা মানির সাথে রিলেটেড, যেমন পেকিউনিয়ারি হচ্ছে রিলেটেড টু মানি, ইমপেকিউনিয়াস হচ্ছে যার কাছে টাকা পয়সা নেই, এবং পেকিউলেশন হচ্ছে আমানতের খেয়ানত করা। আপনার কাছে কেউ কোনো টাকা জমা রেখেছিল, আপনি সেটা খেয়ানত বা তছরূপ করলেন। লুক্রেট শব্দটাও মানির সাথে রিলেটেড। লুক্রেট শব্দের অর্থই হচ্ছে মানি, এবং লুক্রেটিভ শব্দের অর্থ হচ্ছে লাভজনক কিছু বা আকর্ষণীয় কিছু। লিকুর না, কিন্তু লিকুর শব্দের অর্থ হচ্ছে মদ। ইকোনমাইজ বা ব্যয় সংকোচ করার খুব মজার একটা সিনোনিমস হচ্ছে হাজব্যান্ড। এখন হাজব্যান্ড শব্দের অর্থ যদি হয় ব্যয় সংকোচ করা, তাহলে আমার জানতে ইচ্ছা হয় যে ওয়াইফ শব্দের অর্থ কি বেশি পয়সা খরচ করা? এখন যাদের ওয়াইফ বারবার তাদের হাজব্যান্ডকে মার্কেটে যাওয়ার জন্য তাড়া দেয়, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা ট্রেঞ্চ শব্দের অর্থ জানেন পরীক্ষা খনন করা, যেটার মাধ্যমে সৈন্যবাহিনী তাদের ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করে, সেখান থেকে মনে রাখতে পারেন রিট্রেঞ্চ হচ্ছে ইকোনমাইজ। প্রায় একই রকম দুটো শব্দ স্কিম্প এবং স্কেন্ট, যেটার অর্থ ইকোনমাইজ। ইকোনমিক বা মিতব্যয়ী বা অর্থনৈতিকভাবে দক্ষ, এটার সিনোনিম হচ্ছে ফ্রুগাল, যেটা এসেছে ফ্রুগ্যালিটি থেকে। প্রভিডেন্ট, আপনারা প্রভিডেন্ট ফান্ড থেকে এটা মনে রাখতে পারেন। আরেকটা ওয়ার্ড হচ্ছে থ্রিফটি, থ্রাইভ করার জন্য বা ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনাকে ইকোনমিক হতে হবে, সেখান থেকে মনে রাখতে পারেন। আপনি যখন এক্সেসিভলি ফ্রুগাল, প্রভিডেন্ট বা থ্রিফটি হয়ে যাবেন, তখন আপনি আসলে একজন ক্রিপন। এবং এক্সেসিভলি ইকোনমিকের প্রথম সিনোনিম হচ্ছে মাইজারলি, এরপর আছে স্টেঙ্গি এবং পার্সিমোনিয়াস। যার পার্স থেকে কোনো মানি বের হয় না, সেখান থেকে পার্সিমোনিয়াস মনে রাখতে পারেন। আরেকটা ওয়ার্ড হচ্ছে নিগার্ডলি, যে টাকা পয়সা খুব এক্সেসিভলি গার্ড দিয়ে চলে, সেখান থেকে মনে রাখতে পারেন। আর যে এই ধরনের কৃপণ ব্যক্তি, সে হচ্ছে স্কিনফ্লেন্ট, এটা এসেছে সেই স্কিন্ট থেকে। আরেকটা ওয়ার্ড হচ্ছে টাইট ওয়ার্ড, যে টাকা পয়সার ব্যাপারে খুব টাইট। ওয়েস্ট বা অপচয় করার সিনোনিম হচ্ছে লয়টার, এটা আগে আমরা সময় অপচয় করা হিসেবে দেখেছিলাম, টাকা অপচয় করা বলতেও এটা বোঝানো যেতে পারে। স্কোয়ান্ডার, স্ক্যাটার বা বিক্ষিপ্ত করার সিনোনিম হিসাবে আগে আমরা স্কোয়ান্ডারকে দেখেছিলাম, টাকা পয়সা ওড়ানোকেও স্কোয়ান্ডার বলা চলে। আরেকটা রাইমিং ওয়ার্ড হচ্ছে ফ্রিটার। ওয়েস্টফুল বা খরুচে, এই ধরনের সিনোনিমগুলো হচ্ছে ইমপ্রভিডেন্ট, আগে আমরা প্রভিডেন্ট দেখেছি, সেখান থেকে ইমপ্রভিডেন্ট। ল্যাভিশ, এটা আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম। মিউনিফিসেন্টকে ভেঙে ভেঙে মনে রাখতে পারেন, মানির ব্যাপারে নট এফিশিয়েন্ট। প্রডিগাল এবং প্রফলিগেট, এই দুটো অ্যালিটারেশন একসাথে পড়বেন। আর যে ব্যক্তি ইচ্ছে মতো খরচ করে, সেই খরুচে ব্যক্তিদেরকে বলা হয় স্পেন্ডথ্রিফট এবং ওয়াস্ট্রাল। স্পেন্ডথ্রিফট খুবই ট্রেচারাস একটা ওয়ার্ড, এর আগে আমরা থ্রিফটি বলতে পড়েছি যে খুবই ইকোনমিক, কিন্তু এখানে স্পেন্ডথ্রিফট দেখতে পাচ্ছি যে ইচ্ছে মতো খরচ করে। এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন আর মনে রাখবেন। আর ওয়াস্ট্রাল তো আমরা ওয়েস্ট থেকেই মনে রাখতে পারি। আসলে একটা কম্বাইন্ড কন্টেক্সট দেখি। We should all be frugal or economic in our monetary expenses or pecuniary expenses. Being improvident or wasteful is not a wise thing. If you husband or save now and do not loiter, you will have some lucre or money when the need comes. Remember, being frugal or economic does not mean being miserly. A skinflint or miser person is not welcome to his friends. Poverty বা দারিদ্র সিনোনিম হচ্ছে অ্যাডভার্সিটি, অ্যাডভার্স সিচুয়েশন যেটা ক্রিয়েট করে সেটাই পভার্টি। ইন্ডিজেন্স মনে রাখতে পারেন ইন্ডিজিনাস থেকে, ইন্ডিজিনাসের মিনিং হচ্ছে আদিবাসী, আর বাংলাদেশের আদিবাসীরা দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করে।
আরও দুটো ওয়ার্ড হচ্ছে পেনিউরি এবং প্রাইভেশন। ডিপ্রাইভ বা বঞ্চিত করা থেকে প্রাইভেশন শব্দটা মনে রাখতে পারেন। এক্সট্রিমলি পুয়ার বা হতদরিদ্র সিনোনিম হচ্ছে ডেস্টিটিউট। ইনস্টিটিউট যখন ভার্ব তখন সেটার মিনিং হচ্ছে কোনো একটা কিছুর অবস্থান তৈরি করা, আর ডেস্টিটিউট মনে রাখতে পারেন তাকে সেই অবস্থান থেকে সরিয়ে দেওয়া। ইনডিজেন্ট এসেছে ইনডিজেন্স থেকে, আর পেনিউরিয়াস এসেছে পেনিউরি থেকে। স্যালারি বা বেতনের সিনোনিম হচ্ছে রেমিউনারেশন, সোজা একটা শব্দ। অনারারিয়াম আরও সোজা। স্টাইপেন্ড আরও বেশি সোজা। কম্পেনসেশন বা ক্ষতিপূরণের সিনোনিম হচ্ছে ইমলমেন্ট, এটাকে আমি মনে রেখেছি ইমলিয়েন্ট থেকে। ইমলিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে কোনো জায়গায় পুড়ে গেলে বা আঘাত পেলে যে মলমটা লাগানো হয়। কোনো ক্ষত হলে লাগানো হয় ইমলিয়েন্ট, আর কোনো ক্ষতি হলে দিতে হয় ক্ষতিপূরণ বা ইমলমেন্ট। একই রকম ক্ষত থেকে মনে রাখতে পারেন রিড্রেস, কোনো জায়গায় ক্ষত হলে সেখানে ড্রেসিং করতে হয়, আর কোনো জায়গায় ক্ষতি হলে সেখানে ক্ষতিপূরণ হিসেবে রিড্রেস করতে হয়। ইনডেমনিফিকেশন খুব সোজা একটা শব্দ। রিপেয়ারেশন, রিপেয়ার করতে হলে যেটা লাগে বা ক্ষতিপূরণ করতে হলে যেটা লাগে। রেস্টিটিউশনের মেইন মিনিংটা হচ্ছে কোনো জিনিস তার অরিজিনাল মালিককে ফিরিয়ে দেওয়া। মনে করেন আপনি আপনার বাচ্চাকে নিয়ে কোনো একজনের বাসায় গেলেন, বাসায় আসার পর দেখলেন যে আপনার ছেলে ওদের বাসার কোনো একটা কিছু নিয়ে আসছে ওদেরকে না বলেই, তখন আপনি আপনার বাচ্চাকে বলবেন যে যাও এটা আবার ওদেরকে দিয়ে আসো, সেটা হবে রেস্টিটিউশন। যার খুবই ডেস্টিটিউট অবস্থা সে হচ্ছে পপার বা ভেরি পুয়ার পারসন। এবং এই ধরনের প্রায় কাছাকাছি একটা শব্দ হচ্ছে ভেগ্রেন্ট, যেটার অর্থ হচ্ছে দরিদ্র তো বটেই, তার উপর তার আবার ঘরও নাই, গৃহহীন। বুর্জোয়া শব্দটার অর্থ হচ্ছে সেলফিশলি ম্যাটেরিয়ালিস্টিক বা কায়েমি স্বার্থসম্পন্ন। মিডল ক্লাস শব্দটা বোঝাতেও বুর্জোয়াকে ব্যবহার করা হয়। আর প্রোলেটারিয়ান শব্দের অর্থ হচ্ছে মেম্বার অফ দ্য ওয়ার্কিং ক্লাস বা ব্লু কলার গায়। বিভিন্ন অর্গানাইজেশনে যারা ব্লু কলার পরে কাজ করে তারা হচ্ছে শ্রমিকরা। আসুন ইকোনমিক্স চ্যাপ্টারের আরেকটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। Adversity can never be an issue to mock someone. Generally, a destitute person or a pauper is a result of the crooked economy. Bourgeois only think about their profit. The remuneration of proletarians is so negligible that many among them are vagrant. They must claim emolument and their efforts should be indemnified. স্লিপার খুব মজার একটা শব্দ, শুধু যে ঘুমাচ্ছে সে না, এটার আরেকটা অর্থ হতে পারে যে জিনিসটার দাম এখন কম কিন্তু পরবর্তীতে বেড়ে যাবে, এই ধরনের জিনিসগুলো। আজকে থেকে 40-50 বছর আগে জমি জিনিসটা ছিল স্লিপার, তখন মানুষ এটার দাম বোঝেনি, কিন্তু তখন যারা কিনে রেখেছিল তারা এখন লালে লাল হয়ে গেছে। অ্যারিয়ার্স শব্দটার অর্থ হচ্ছে বিইং ইন ডেট বা কোনো ঋণে আবদ্ধ থাকা। যখন আপনি ভিসা ইন্টারভিউতে যাবেন তখন ওরা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আর ইউ ইন এনি অ্যারিয়ার্স, তখন আপনি বলে দেবেন নপ। দুটো ফ্রেজ নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে লেইসেস ফেয়ার, অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে অবাধ নীতি অবলম্বন করা, গভর্নমেন্টের কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স না থাকা। আমেরিকাতে রিপাবলিকানরা এই জিনিসটাকে ফলো করার চেষ্টা করে, তারা মনে করে যে মানুষ নিজে নিজেই উঠবে, ওদেরকে অর্থনীতির ক্ষেত্রে কোনো সাহায্য করার দরকার নেই। আরেকটা হচ্ছে নোভা রেশ বা পারভেনিউ, যারা নতুন নতুন ধনী হয়েছে কিন্তু সমাজের কেউ এখন ওদেরকে অভিজাত বলে মেনে নেয়নি। এতক্ষণ ইকোনমিক্স নিয়ে পড়লাম, এরপর আমরা রিসার্চ টপিকের আরেকটা সাবজেক্ট এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দের দুটো সিনোনিম হচ্ছে অ্যাম্বিয়েন্স এবং মিলিও। এনভায়রনমেন্ট দুরকম হতে পারে, শহুরে এবং গ্রাম্য। শহুরটা তো সোজা আরবান, এবং গ্রাম্য হচ্ছে রুরাল বা বিউকলিক বা প্যাস্টোরাল। বিউকলিক শব্দটাকে আনকালচার্ড বা গ্যারাম্যা হিসেবে ইউজ করা যায়। অত্যাধিক গরম বা গুমোটকে প্রকাশ করা চলে সালট্রি বা সোয়েল্টারিং দিয়ে। আমরা কিন্তু হট শব্দটা আরও একটা জায়গায় ব্যবহার করি খুব সেক্সি বোঝানোর জন্য। সালট্রি শব্দটা গুগলে সার্চ করে ইমেজগুলো দেখার আগে একটু পিছনে তাকিয়ে নেবেন যে আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিনা। যাই হোক, সোয়েল্টারিং শব্দটা এসেছে সোয়েল্টার থেকে। সোয়েল্টার শব্দের অর্থ গরমে হাঁসফাঁস করা। আর আরেকটা শব্দ হচ্ছে মাগি, একটু কম উষ্ণ বা ঈষদুষ্ণকে প্রকাশ করা চলে টেম্পারেট, লুকওয়ার্ম বা টেপিড শব্দগুলো দিয়ে। ফরেস্টকে টেম্পারেচারের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা চলে। ট্রপিক্যাল, যেগুলো টেম্পারেচার বেশি, সাবট্রপিক্যাল, যেগুলোর আরেকটু কম, টেম্পারেট, যাদের আরও কম, এবং আলপাইন, যেখানে বরফ টরফ পড়ে। বোঝাই যাচ্ছে টেম্পারেট শব্দের অর্থ হচ্ছে কম উষ্ণ। ওয়ার্মের সামনে লুক লাগিয়ে দেওয়ার ফলে সেটার তত বেশি ওয়ার্ম রইল না, এভাবে মনে রাখতে পারেন। আসুন পলিউশন নিয়ে কিছু শব্দ দেখি। পলিউট বা দূষিত করার সিনোনিম হচ্ছে কন্ট্যামিনেট, খুব সোজা একটা শব্দ। সয়েল, সয়েল বলতে আমরা জানি মাটি, কিন্তু সয়েল বলতে ডিফিট করা বা পলিউট করাও বোঝায়। আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিফাইল, নষ্ট করে দেওয়া। এগুলো ক্যারেক্টারের ক্ষেত্রেও ব্যবহার করা চলে, যেমন কারো ক্যারেক্টার যখন সয়েলড হয় বা ডিফাইলড হয় তার মানে হচ্ছে তার ক্যারেক্টারে একটা কলঙ্ক লেগে গেল। স্কোয়ালার শব্দের অর্থ হচ্ছে বর্জ্য, সেখান থেকে স্কোয়ালিড শব্দের অর্থ হচ্ছে নোংরা। আর একটা বিশেষ ধরনের স্কোয়ালার হচ্ছে স্ল্যাগ, এটা হচ্ছে ধাতব বর্জ্য। ফ্লাড বা বন্যার দুটো সিনোনিম হচ্ছে টরেন্ট এবং ডিলিউজ। আপনারা যারা ডেইলি স্টার বা বিভিন্ন ধরনের ইংরেজি পত্রিকা পড়েন তারা মাঝে মধ্যেই এই ধরনের নিউজ দেখতে পারেন যে বাংলাদেশ প্রিপেয়ার্স ফর অ্যানুয়াল ডিলিউজ অর ডিলিউজ ডেভাস্টেটেড 4 ডিস্ট্রিক্টস। বন্যা হলে যেটা হয় সেটা হচ্ছে সবকিছু পানির নিচে তলিয়ে যায়। আমরা মাঝে মধ্যে পত্রিকাতে পড়ে থাকি যে দ্য হোল এরিয়া হ্যাজ বিন ইনআন্ডেটেড ফর মান্থস, অর্থাৎ পুরো জায়গাটা পানির নিচে মাসের পর মাস ধরে পড়ে আছে। পরিবেশ নিয়ে একটা কম্বাইন্ড কনটেক্সট।
Rural ambience is indeed fantastic. গ্রামের পরিবেশ আসলে চমৎকার. Thermal condition of urban milieu is repelling. অর্থাৎ শহরের পরিবেশ খুবই অসন্তোষজনক. It feels sultry to me in the cities. অর্থাৎ শহরের পরিবেশ আমার কাছে খুবই গুমোট মনে হয়. Rural air is not contaminated with smoke and less squalor too. অর্থাৎ কম বর্জ্য সেখানে, কম ময়লা. When the atmosphere is a little temperate, it is even better. অর্থাৎ শীতকালে গ্রাম আরও সুন্দর. অ্যাভালাঞ্চ শব্দটার অর্থ হচ্ছে গ্রেট ম্যাস অফ ফলিং স্নো অ্যান্ড আইস. আমরা যারা এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা করছি তারা অ্যাভালাঞ্চ শব্দটাকে ব্যাখ্যা করি এইভাবে যে প্রথমে অল্প কিছু একটা পড়া আরম্ভ হলো, সেটা পড়তে পড়তে বড় হলো, মানে অন্যদেরকেও নিয়ে পড়া আরম্ভ করলো, বরফ ধসে যেটা হয় আর কি নর্মালি, সেটা হচ্ছে অ্যাভালাঞ্চ. ওয়াটারশেড শব্দটা খুব মজার একটা শব্দ. প্রথমবার যখন পড়েছিলাম তখন মনে হয়েছিল যে যে জায়গাটাতে পানি আছে সেটা হচ্ছে ওয়াটারশেড, কিন্তু আসলে না. ওয়াটারশেড জিনিসটা হচ্ছে আসলে মাটি, যেই জায়গাটার মধ্যে বৃষ্টি পড়ে এবং পানি গড়িয়ে গড়িয়ে নদীতে বা খালে বিলে গিয়ে পড়ে, সেই স্থলভাগগুলোকে বলা হয় ওয়াটারশেড. ম্যাক্রোকজম এবং মাইক্রোকজম এই দুটো শব্দ আমার খুব প্রিয়. ম্যাক্রোকজম হচ্ছে ইউনিভার্স অথবা বিশ্ব ব্রহ্মাণ্ড, আর মাইক্রোকজম হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইন মিনিয়েচার, ছোট আকারের পৃথিবী. এখন এটাকে লিটারারি হিসাবে ব্যবহার করা যায়. সাহিত্যের ক্ষেত্রে এমন কোন একটা বই যে বইয়ের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুলে আনা হয়েছে, সেটাকেও আপনি মাইক্রোকজম বলতে পারেন. যেমন পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়, এটাকে আমার মাইক্রোকজম বলেই মনে হয়. তারা বা স্টার্সের সাথে সম্পর্কিত হলে আপনি সেগুলোকে বলতে পারেন সাইড্রিয়াল বা অ্যাস্ট্রাল. সাইড্রিয়ালকে মনে রাখতে পারেন তারার জগৎ বা নক্ষত্রের জগৎকে তো আমরা একটু পরাবাস্তব বলেই মনে করি. সেখান থেকে খুব মজার একটা শব্দ হচ্ছে অরোরাল, অর্থ হচ্ছে পার্টেনিং টু অরোরা বোরিয়ালিস বা অরোরা বোরিয়ালিস সম্পর্কিত. সুমেরুতে বা মেরু অঞ্চলের আকাশে রাতের বেলায় খুব একটা অদ্ভুত ধরনের আলোকছটা দেখা যায়, সেটাকেই বলা হয় অরোরা বোরিয়ালিস. যদি কেউ না দেখে থাকেন তাহলে এখনই অরোরা বোরিয়ালিস লিখে গুগল করেন, দেখবেন কি অসাধারণ খেলা দেখা যায়. I sincerely hope you have enjoyed the third class. See you next week.